সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আমাদের চ্যাপ্টার 5 বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। ক্লাসটা একটু কঠিন, ক্লাসটা বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু যদি মনোযোগ দিয়ে শুনো ক্লাসটা এবং একবার না আমি সাজেস্ট করব ক্লাসটা শেষ হওয়ার পরে আরো একবার তোমরা রিভাইজ দিবা। কারণ পুরোটা ক্লাসে এতগুলো নদ নদীগুলোর সেন্টার পয়েন্ট বা উৎপত্তি স্থল থেকে শুরু করে কিভাবে করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই সম্পূর্ণ জিনিসটা বোঝাটা একটু টাফ, কিন্তু ইনশাল্লাহ যদি ঠিক মতো মনোযোগ দিয়ে শুনতে পারো তাহলে ক্লাসটা ইজি হয়ে যাবে এবং তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। তাহলে চলো ক্লাসটা শুরু করে দিই। ওকে, রেডি। প্রথমেই আমরা দেখবো বাংলাদেশের প্রধান নদ নদীগুলো কি কি আছে। বাংলাদেশের প্রধান যে নদ নদী যদি আমি বলি, একদম প্রথম নদ নদী যদি দেখো সেটা হচ্ছে পদ্মা। ঠিক আছে, পদ্মা হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান নদী। এটা গঙ্গার শাখা নদী। ইয়াস, ভেরি গুড। এখন আমরা পড়বো সাইডে ছোট্ট করে আমরা এখন লিখে রাখবো যে এটার উৎপত্তি স্থল বা সেন্টার পয়েন্ট কোথায়। হ্যাঁ, সেন্টার পয়েন্ট ইংলিশে হচ্ছে এটাকে আমরা বলি, আচ্ছা একটু সুন্দর করে লিখে দিই আপনাদেরকে কারণ বুঝতে সমস্যা হবে নয়তো। সেটা হচ্ছে সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট বা এটাকে যদি আমি বাংলায় বলি সেটাকে আমি বলতে পারি হচ্ছে উৎপত্তি স্থল। কি বলতে পারি? যে কোথা থেকে নদীটা আসছে। হ্যাঁ, নদীটার কোথা থেকে শুরু বা জন্ম কোথা থেকে হইলো সেটাকে আমরা বলি কি বাংলায় উৎপত্তি স্থল। তাহলে পদ্মা নদীর উৎপত্তি স্থলটা কোথায়? হিমালয়ের গাঙ্গোত্র বাহে। তাহলে কোথায় আছে এটা? হিমালয়। হিমালয়ের, আচ্ছা একটু মুছে দেই, আমরা অন্য একটা কালার পেন ইউজ করি, এটা একটু মুছে দেই। ওকে, কোথায় আছে এটা? এটা আছে হচ্ছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। হ্যাঁ, একটু বানানটা আমরা দেখে নিই তাহলে ঠিক মতো। তাহলে হিমালয়ের কোথায় আছে? গাঙ্গোত্রী হিমবাহে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটা হচ্ছে উৎপত্তি স্থল। কার উৎপত্তি স্থল? পদ্মা নদীর উৎপত্তি স্থল। ঠিক আছে, আচ্ছা এটাকে ইংলিশে বলা হচ্ছে হিমালয়ের গাঙ্গোত্রী গ্লাসিয়ার। হ্যাঁ, এটা তোমরা জানো, তোমাদের বইতে দেয়া আছে, তুমি জাস্ট একবার চোখ বুলায় নিবা। ওকে ওকে, ডান। তাহলে পদ্মা নদীর উৎপত্তি স্থল আমরা পেয়ে গেছি। এবার আসবো ব্রহ্মপুত্র যমুনা নদী। সো ব্রহ্মপুত্র আর যমুনা নদী উত্তর অঞ্চলের সবচেয়ে বৃহৎ নদী, বন্যার অন্যতম কারণ হচ্ছে এটা। ভেরি গুড। এখন এর বাইরে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই নদীটার উৎপত্তি স্থল কোথায়। এইটার উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের মানস সরোবর। কোথায় আছে? তিব্বতের মানস সরোবর। হ্যাঁ, দেখি, ঠিক আছে, ডান। ওকে, তাহলে ব্রহ্মপুত্র আর যমুনার উৎপত্তি স্থল আমরা পেয়ে গেছি। ওকে, এর পরটা কোনটা? এর পরটা হচ্ছে মেঘনা। মেঘনা নিয়ে কি বলছে? এটা হচ্ছে পূর্বাঞ্চলের প্রধান নদী। তাহলে কোথায়? উত্তর অঞ্চলের ছিল হচ্ছে ব্রহ্মপুত্র যমুনা, আর মেঘনা হচ্ছে পূর্বাঞ্চলের। খুব ভালো কথা, সমুদ্র পতিত হয়েছে। ইয়াস, ভেরি গুড। বাট এটার উৎপত্তি স্থল কোথায়? এটার উৎপত্তি স্থল হচ্ছে আসামে। আসামের বরাক নদী থেকে। আসামের বরাক নদী, বরাক নদী। ঠিক আছে, ডান। তাহলে আসামের বরাক নদী থেকে আমরা পেয়ে গেছি আমরা। আচ্ছা, এটাকে আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে লেখা ট্রাই করি, কারণ হচ্ছে তাহলে বুঝতেও সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। তাহলে আমরা কোনটা নিতেছিলাম? আমরা হচ্ছে এবার কোথায় পড়তেছি? আসামের নদীটার নাম কি? নদীটার নাম হচ্ছে বরাক নদী। হ্যাঁ, এটা কোথায় আছে? নাগাপুর। বরাক নদী এটা আছে হচ্ছে নাগামণিপুর। হ্যাঁ, ছোট করে আমি এখানে লিখে দিই, নাগামণিপুর। আসাম কিন্তু ভারতে, বুঝতেই পারতেছো এটার জন্মস্থানও কোথায়? ভারতে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি কি পাইলাম বলো তো? আসামের বরাক নদী পাইলাম, তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র যমুনা পাইলাম, পদ্মা পাইলাম, হিমালয়ের গাঙ্গোত্র হিমবাহে। এরপরে আছে কর্ণফুলী। কর্ণফুলী কোথায় আছে? কর্ণফুলী হচ্ছে দেখো চট্টগ্রাম অঞ্চলের প্রধান নদী, জলবিদ্যুৎ কেন্দ্র। অবশ্যই ভেরি গুড, ইম্পর্টেন্ট ইনফরমেশন। এর বাইরে যেটা জানতে হবে সেটা হচ্ছে এটার উৎপত্তি স্থল কোথায়। তাহলে এইটার উৎপত্তি স্থল হচ্ছে লুসাই পাহাড়ে। কোথায়? লুসাই পাহাড়। ঠিক আছে, ডান। আচ্ছা, এরপরে আছে হচ্ছে তিস্তা। তিস্তার উৎপত্তি স্থল কোথায়? তিস্তার উৎপত্তি স্থল হচ্ছে সিকিমে। কোথায় আছে? তিস্তার উৎপত্তি স্থল হচ্ছে, আমরা এখন দেখি, তিস্তার উৎপত্তি স্থল হচ্ছে সিকিম।
ওকে ডান। তাহলে আমরা উৎপত্তি স্থলগুলো পড়ে ফেললাম। প্রথমে আমরা কি দেখলাম, পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায় আছে, হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। ওকে, এরপরে আছে ব্রহ্মপুত্র যমুনা কোথায়, তিব্বতের মানস সরোবর। সরোবর ইজ আ বিগ লেক, হ্যাঁ ইংলিশ ভার্সনদের জন্য সরোবর মানে হচ্ছে বিগ লেক। সো তিব্বতের মানস সরোবর নামে একটা সরোবর, সেখান থেকে বিশাল একটা লেক ছিল, সেখান থেকে ব্রহ্মপুত্রের জন্ম হয়েছে। এরপরে আছে হচ্ছে মেঘনা, মেঘনার কোথায় জন্ম, আসামের বারাক নদীতে। ওকে, এরপরে হচ্ছে কর্ণফুলী, কর্ণফুলীর জন্ম বা উৎপত্তি স্থল হচ্ছে লুসাই পাহাড়ে। এরপরে হচ্ছে তিস্তার কোথায়, সিকিম। ঠিক আছে, এখন মনে রাখার জন্য এতগুলো নাম এমসিকিউতে একটু গোলায় যাবে না, মনে রাখার জন্য হচ্ছে দেখো সবচেয়ে বড় নদী কোনটা, পদ্মা, তাই না? তুমি আমাকে বলো সবচেয়ে বড় যদি আমি বলি পর্বত শৃঙ্গ কোনটা, হিমালয়, তাই না? তুমি সবাই জানো সবচেয়ে বড় কোনটা, হিমালয়। তাহলে যেই নদী সবচেয়ে বড় সে তো সবচেয়ে বড় পাহাড় থেকে আসছে, তাই না? মানে বিগেস্ট যে মানে যার বাবা এত বড় তার সন্তান হচ্ছে ওখান থেকে কিছু ভাগ পাইছে, ব্যাপারটা এরকম। তাহলে দেখো পদ্মা সবচেয়ে বড় নদী এবং সবচেয়ে বড় কোনটা, হিমালয়। তাহলে হিমালয় থেকে একটাই আসে, সেটা কোনটা, পদ্মা। মনে থাকবে, মনে থাকবে, মনে রাখবে বড় বড়, সবচেয়ে বড় হিমালয়, সবচেয়ে বড় পদ্মা। ওকে, তাহলে হিমালয় থেকে একটাই আসে, এটা কোনটা, পদ্মা। তাহলে একটা হয়ে গেল, মনে রাখা। এরপরে ব্রহ্মপুত্র যমুনা। ব্রহ্মপুত্র নাম শুনলে একটু মানে ছেলে ছেলে মনে হয় না, মানে জেন্ডারটা একটু মেল মেল জেন্ডার মনে হয় না। আবার দেখো ওর উৎপত্তি স্থলের নামটাও খুবই সুন্দর, তিব্বতের মানস সরোবর। মানস ওয়ার্ডটা শুনে কেমন জেন্ডারটা মনে হচ্ছে একটা মেল জেন্ডার, তাই না? তাহলে এই মেল জেন্ডার একসাথে আসছে। ঠিক আছে, এই যে ব্রহ্মপুত্র, পুত্র সাথে কোনটা আসছে, মানস সরোবর। ঠিক আছে, মনে রাখবে ভাবে করে, দুইটাই হচ্ছে একটু মেল জেন্ডার সাউন্ড লাই। হ্যাঁ, তো অন্য দেখো কোনটা দেখো মেল জেন্ডার সাউন্ড নাই, যতটা হচ্ছে এই মানস আর ব্রহ্মপুত্র মানে পুত্র হচ্ছে একসাথে। ঠিক আছে, তাহলে এটা আমরা মনে রাখলাম। তাহলে মানস পুত্র দিয়েও মনে রাখতে পারো যে মানস, যেখানে ওয়ার্ডটা মানস আছে সেখানেই কোনটা হবে, পুত্র। ঠিক আছে, তাহলে পুত্র কোন নদীর সাথে আছে, একমাত্র ব্রহ্মপুত্রের সাথে আছে। তাহলে মনে থাকবে এটা, তাহলে ব্রহ্মপুত্র চলে গেল, ডান। এইবার আসো হচ্ছে আমাদের মেঘনা। মেঘনাটা তোমরা সবাই জানো, মেঘনা নতুন করে আসলে বলার মতো কিছু নাই, মেঘনাটা খুবই সোজা। মেঘনাটা কোথায় আসছে, আসামের বরাক। ঠিক আছে, আসামের বরাক হচ্ছে মেঘনা, ডান। এরপরে আসো কর্ণফুলী, আর একটা হচ্ছে তিস্তা। কর্ণফুলী হচ্ছে কোন পাহাড় থেকে, লুসাই পাহাড় থেকে। কোন পাহাড় থেকে, লুসাই পাহাড়। আর তিস্তা কোথা থেকে, সিকিম থেকে। দেখো এখানে একটা সোজা বোঝার মতো আছে, সেটা হচ্ছে দেখো তিস্তাতে একটা স আছে না, দেখছো, আর সিকিমে দেখছো কি আছে, স। ঠিক আছে, তাহলে তিস্তার স, সিকিমের স, এই দুটো মনে রাখবা। দেখো আর কোথাও কিন্তু মাঝখানে স নাই, আছে? কর্ণফুলীর মাঝখানে আছে না, নাই। কিন্তু তিস্তার মাঝখানে স আছে, ওর নামের যেখানে উৎপত্তি স্থল সেখানেও কি আছে, স আছে। সো অপশন দিয়ে মনে রাখবা। তাহলে স স দিয়ে আমরা মনে রাখবো, তিস্তার স আর সিকিমের স, এটা হচ্ছে উৎপত্তি স্থল। মনে থাকবে বাবারা। তাহলে শেষ হয়ে গেল উৎপত্তি স্থল। চলো একবার একটা ডিভাইস দিয়ে ফেলি। তাহলে পদ্মা নদী ছিল সবচেয়ে বড়টা, তাহলে সবচেয়ে বড় উৎপত্তি স্থলটা কোথায় ছিল, ওই যে হিমালয়। হিমালয় সবচেয়ে বড়, তাহলে হিমালয় হচ্ছে পদ্মার উৎপত্তি স্থল, ডান। এরপরে আসছে হচ্ছে ব্রহ্মপুত্র। পুত্র বলছিলাম, তাহলে পুত্রের সাথে কে যাবে, মানস। মানসটা কোথায়, তিব্বতের মানস সরোবর। তাহলে চলে গেল পুত্র, শেষ, ডান। এরপরে আছে মেঘনা। মেঘনা কোথায় আছে, মেঘনা হচ্ছে আমাদের আসামের বরাক নদী। ঠিক আছে, ডান। এরপরে আছে হচ্ছে আমাদের কর্ণফুলী। কর্ণফুলী কোথায়, কর্ণফুলী উৎপত্তি স্থল হচ্ছে লুসাই পাহাড়। এটা একটু ডিফারেন্ট, একটাই ডিফারেন্ট আছে, একটাই মনে একবার সাথে চলে গেছে। আর এরপর আছে তিস্তা, তিস্তার স আর হচ্ছে সিকিমের স। ঠিক আছে, মনে থাকবে, খুবই সহজ না? দেখছো টেকনিক্যালি পড়লে কিন্তু এগুলো মনে রাখা খুব কঠিন কোনো কিছু না। তাহলে আমরা উৎপত্তি স্থল পড়ে ফেললাম, এটার মোটামুটি উপর থেকে যেগুলো সেগুলো পড়লাম। যেমন তিস্তা কোথাকার গুরুত্বপূর্ণ নদী, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ নদী হচ্ছে তিস্তা, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কর্ণফুলী, পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ নদী মেঘনা, উত্তর অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী হচ্ছে ব্রহ্মপুত্র, আর পদ্মা তো বাংলাদেশের প্রধান নদী। ঠিক আছে, ডান। এখন আমরা দেখব এই নদীগুলো কিভাবে করে গতিপথ নিচ্ছে, হ্যাঁ, কোথা থেকে বাংলাদেশে প্রবেশ করছে, কিভাবে করে আমাদের বঙ্গোপসাগরে পতিত হইলো। এখন আমরা সেই টপিকে চলে যাব। ঠিক আছে, তাহলে প্রথম সাইড ডান, আমরা এখন পরের সাইডে চলে যাচ্ছি। এই যে দেখো মানচিত্র চলে আসছে, হ্যাঁ, একটা মানচিত্র চলে আসছে না, দেখছো? চলো তাহলে মানচিত্রটা আমরা একটু আইবার ডাবল আঁকি। হ্যাঁ, এই যে উপরের জায়গাটাকে আমরা কি বলি বলো তো, দেখি কেউ পারো কিনা। মানচিত্রের আমি এর আগের অনেকগুলা ক্লাসে মানচিত্র করাইছি এবং তোমাদেরকে শিখাইছিলাম, তাই না? দেখি তো মনে আছে কিনা কারো। যে উপরের জায়গাটাকে আমরা বলি হচ্ছে উত্তর। নিচে যে আমি এখন আঁকতেছি, নিচের জায়গাটা হচ্ছে আমাদের দক্ষিণ। এই যে এখন যে আমি সাইডে আঁকলাম এটা হচ্ছে আমাদের পশ্চিম, ঠিক অপোজিট অংশটা হচ্ছে আমাদের পূর্ব। ঠিক আছে, তাই না? এটা আমরা সবাই জানি না, বলো বাবা, জানি না বলো। ওকে, ভেরি গুড। তাহলে দেখো এই যে মানচিত্রটা একটা এখানে আমি একটা এঁকে ফেললাম, দেখি তাহলে আমরা মানচিত্রটা।
তাহলে এইবার আসো, প্রথমে আমরা পড়বো হচ্ছে পদ্মা নদীর মানচিত্রটার কথা। ঠিক আছে, পদ্মা নদী কোথা থেকে আসছে, কিভাবে করে বঙ্গোপসাগরে পতিত হইলো। যে কোনো নদীরই মানে আসল ঠিকানা হচ্ছে মানে সে সর্বশেষ কি করবে, সে সাগরে গিয়ে পতিত হবে। ঠিক আছে, এটা তার হচ্ছে জীবনের লক্ষ্য, মানুষের জীবনের লক্ষ্যের মতো নদীর জীবনের লক্ষ্য হচ্ছে কোথায় গিয়ে পতিত হওয়া, লক্ষ্যটা হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হওয়া। ঠিক আছে, তোমরা এখানে মাছটা দেখতে পাচ্ছ ঠিক মতো? দেখো তো দেখতে পাচ্ছ কিনা, যদি দেখতে পাও তাহলে একটু দেখো তো ভালো করে, খেয়াল করে। এই মানচিত্রটার উপরের দিকটা যদি আমরা বলি তাহলে একটু আমরা আসো দেখি, ভালো করে দেখি। উপরের দিকটা যদি আমরা বলি, উপরের দিকটাকে আমরা কি বলতে পারি দেখি তো একটু শুরু থেকে। ধরো এই যে এটা তাহলে কোন দিক বলো তো বাবারা? এটা হচ্ছে উত্তর দিক। ঠিক আছে, উত্তর। এটা কোন দিক? এটা হচ্ছে দক্ষিণ দিক। এটা কোন দিক? এটাকে আমরা বলবো পূর্ব দিক। এটা কোন দিক? এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। ওকে, ফর ইংলিশ ভার্সন দক্ষিণ মানে হচ্ছে সাউথ। ঠিক আছে, সাউথ। উত্তর মানে হচ্ছে নর্থ। পশ্চিম মানে হচ্ছে ওয়েস্ট। আর পূর্ব মানে হচ্ছে ইস্ট। আমি আশা করি তোমরা এটা জানো, জাস্ট তাও একটা ডিভাইস দিয়ে দিছি। ঠিক আছে, ওকে, ভেরি গুড, আমরা জানলাম এতটুকু পর্যন্ত। আচ্ছা, এইবার আমরা দেখব হচ্ছে, আচ্ছা ঠিক আছে দেখি তো একটু ইরেজারটা দেই। ওকে, এইবার আমরা দেখব হচ্ছে কিভাবে করে, প্রথমটা পড়বো হচ্ছে আমরা পদ্মা নদীটা কিভাবে আসছে। হ্যাঁ, পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায় ছিল মনে আছে? হিমালয়ের গাঙ্গোত্র বাহে, তাই না? পড়ছিলাম না আমরা, কোথায় আছে এটা? হিমালয়। হিমালয়ের কোথা থেকে জন্ম হইলো? গাঙ্গোত্র বাহে। এবার বাংলাদেশের কোথা থেকে হচ্ছে এই নদী আসছে? বাংলাদেশের আমাদের এই নদীটা প্রবেশ করছে রাজশাহী অঞ্চল থেকে। কোথা থেকে করছে? রাজশাহী। ঠিক আছে, তাহলে পদ্মা নদী তাহলে জন্ম হইলো কোথা থেকে? কোথা থেকে বাংলাদেশে প্রবেশ করলো? বাংলাদেশে প্রবেশের জায়গা হচ্ছে রাজশাহী। এটা আমি এখানে ছোট করে লিখে দিই এন্ট্রি। তাহলে আমি এন্ট্রি নিছে কোথা থেকে বলো? রাজশাহী থেকে এন্ট্রি নিছে। ওকে, গুড। রাজশাহী থেকে এন্ট্রি নিল। এইখান থেকে আসছে হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র। এখানে আছে কে? ব্রহ্মপুত্র। ওর একটা শাখা নদী হচ্ছে যমুনা। ঠিক আছে, সো ব্রহ্মপুত্রের একটা শাখা নদী যমুনা। সে আসতেছিল উপর থেকে, আসতেছে আসতেছে এখানে আসতেছিল, এখানে এসে ওর নাম হয়ে গেছে হচ্ছে যমুনা। কি নাম হইছে? যমুনা। ওর একটা শাখা নদী, একটা নাম হয়ে গেছে এখানে যমুনা। আর এখান থেকে আসতেছে কে? পদ্মা আসতেছে, তাই না? রাজশাহীতে পদ্মা প্রবেশ করলো, এখান থেকে যমুনা আসলো, এসে ওরা এখানে মিলিত হইছে। এই যে মিলিত হইছে, এই জায়গাটার নাম হচ্ছে গোয়ালন্দ। কি নাম? গোয়ালন্দ। ঠিক আছে, তাহলে গোয়ালন্দ নামটা একটু ভালো করে মনে রাখবো আমরা। তাহলে এই যে দেখো গোয়ালন্দ, তাহলে একটা ইনফরমেশন যে যমুনা আর পদ্মা মিলিত হইছে কোথায়? গোয়ালন্দে। কোথায় মিলিত হইছে? গোয়ালন্দে মিলিত হইছে। ঠিক আছে, এরপরে এখান থেকে আসার পরে ওরা যখন সামনের দিকে আগাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে, একটু দেখি আমরা আবার, সামনের দিকে আগাচ্ছে, তখন হচ্ছে ওর নাম হয়ে গেছে কি? ওর নাম হয়ে গেছে মেঘনা। এই মেঘনার সাথে এসে ও অ্যাড হইছে কোথায়? চাঁদপুর। সামনের দিকে আগাচ্ছে, সামনের দিকে আসানোর পরে ওর নাম মেঘনা। এখান থেকে মেঘনা নদী চলে আসছে এবং সামনের দিকে আস্তে আস্তে ওর মেঘনার সাথে মিলিত হয়েছে এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর। ঠিক আছে, তাহলে দেখো দুইটা ইনফরমেশন, একটা হচ্ছে যমুনার সাথে পদ্মা মিলিত হয়েছে কোথায়? গোয়ালন্দে। কোথায় মিলিত হয়েছে বলো তো? গোয়ালন্দে মিলিত হয়েছে। ঠিক আছে, আর আরেকটা ইনফরমেশন হচ্ছে চাঁদপুরে এসে কার সাথে মিলিত হয়েছে? মেঘনার সাথে। তাইলে যদি আমি বলি চাঁদপুরে মিলিত হয়েছে কে কে? চাঁদপুরে মিলিত হয়েছে হচ্ছে মেঘনা আর পদ্মা। ডান। আর যমুনা আর পদ্মা, এই যমুনা আর হচ্ছে পদ্মা কোথায় মিলিত হয়েছে? এই যে গোয়ালন্দে। ঠিক আছে, দেখো যমুনা আসতেছিল, পদ্মা আসছিল, মিলিত হয়েছে কোথায়? গোয়ালন্দে। আর চাঁদপুরে মিলিত হয়েছে কে? পদ্মার সাথে। তারপরে কি করলো? এটা বৃহত্তর নদী এসে আস্তে আস্তে কোথায় পড়ে গেল? এই যে এটা যেখানে কি আছে? এখানে আছে বঙ্গোপসাগর। তাহলে কোথায় পড়ে গেল বলো? বঙ্গোপসাগরে পতিত হইল। তাহলে কি দেখলাম? পদ্মা নদীর কোথা থেকে বাংলাদেশে প্রবেশ করছে? রাজশাহী থেকে আসলো। উপর থেকে মানে উত্তর থেকে আসতেছিল ব্রহ্মপুত্র, তার একটা শাখা নদী হচ্ছে যমুনা। যমুনার সাথে পদ্মা মিলিত হয়েছে গোয়ালন্দে। কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। তারপর সামনের দিকে আগাইছে, আগাইতে আগাইতে দেখা হয়ে গেছে মেঘনার সাথে। মেঘনার সাথে পদ্মা মিলিত হয়েছে কোথায়? চাঁদপুরে। পরবর্তী
বড় নদীটাই আস্তে আস্তে কোথায় পড়ে গেল, বঙ্গোপসাগরে পড়ে গেল। দুইটা জায়গায় মিলিত হয়েছিল, একটা গোয়ালন্দে, সেখানে মিলিত যমুনার সাথে, আর একটা হচ্ছে চাঁদপুরে, সেখানে মিলিত হয়েছে কার সাথে বলো, মেঘনার সাথে। ডান তাহলে পদ্মার গতিপথ, তারপর সে কোথায় পড়ে গেল, বঙ্গোপসাগরে পতিত হইলো। তাহলে ডান না এটা, বুঝতে পারছি না বাবা, ডান, তাইলে শেষ। ওকে, এইবার আমরা দেখব হচ্ছে সবচেয়ে কঠিনটা, সেটা হচ্ছে আমাদের মেঘনা নদীর মানে পথ, ঠিক আছে? মেঘনা নদীর পথটা আমরা এখন দেখব। ওকে, তাহলে মেঘনা নদীর পথটা একটু দেখি, আসো। তাহলে প্রথমে মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায় ছিল আমি বলছিলাম তোমাদের, মনে আছে? দেখি তো মনে আছে কিনা, মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায় ছিল বলো তো দেখি, দেখি তো কেউ পারো কিনা, কোথায় ছিল বলো, কোথায় ছিল বলো তো? হ্যাঁ, ওই যে আসাম, তাই না? আসাম হচ্ছে মানচিত্রে এইদিকে, এটা কি আসাম। হ্যাঁ, এই আসামের কোন নদী ছিল? বরাক নদী ছিল, তাই না? বরাক নদী ছিল হচ্ছে আমাদের উৎপত্তি স্থল। ওকে, এইবার বাংলাদেশে কিভাবে করে প্রবেশ করলো? বাংলাদেশে প্রথমে প্রবেশ করলো দুটো আলাদা আলাদা নদী হিসেবে, একটা নদীর নাম সুরমা আর একটা নদীর নাম হচ্ছে কুশিয়ারা। ফর এক্সাম্পল আমি বললাম এই নদীটার নাম হচ্ছে সুরমা, ঠিক আছে? আর এই নদীটার নাম হচ্ছে আমাদের কুশিয়ারা। কি নাম? কুশিয়ারা, ঠিক আছে? এই সুরমা আর কুশিয়ারা মিলিত হয়েছে বাংলাদেশের একটা জায়গায়, তার নামটা কি দেখি কেউ বলতে পারবা? তার নাম হচ্ছে আজমিরিগঞ্জ। হ্যাঁ, এই সুরমা আর কুশিয়ারা এসে হচ্ছে মিলিত হয়েছে এই জায়গাটাতে, এটা হচ্ছে সুনামগঞ্জের, এই জায়গাটার নাম হচ্ছে স্পেসিফিকলি এই জায়গাটা, ঠিক আছে? সিলেটেরই কিন্তু, সিলেটের সুনামগঞ্জে জায়গাটার নাম হচ্ছে আজমিরিগঞ্জ। কি নাম? আজমিরিগঞ্জ। ওনাটা কালার দিয়ে লিখে ফেলি, আজমিরিগঞ্জ। এইখানে এসে সুরমার কুশিয়ারা নতুন নাম হয়ে গেছে, তার নাম হয়ে গেছে কালনী। কি নাম হয়ে গেছে? কালনী। তাহলে কি করলো, সিলেট থেকে হচ্ছে দুই ভাবে নদীটা প্রবেশ করছিল, এই যে আসামের বরাক নদীটা, সে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা সুরমা নামে ঢুকছে, একটা কুশিয়ারা নামে ঢুকছে। ঢুকে কোথায় মিলিত হয়েছে? আজমিরিগঞ্জে মিলিত হয়েছে, এবং সেখানে তাদের নাম হয়ে গেছে হচ্ছে কালনী। কি নাম হয়েছে? কালনী, ঠিক আছে? ওকে, তাহলে কালনী আগাচ্ছে, কালনী আসতেছে সামনের দিকে, কোনো সমস্যা নাই। কিছু দূর আসার পরে এই কালনী নামের নদীটা কিছু দূর আসার পরে কালনী হচ্ছে কি করলো, এই সুরমা আর কুশিয়ারা এসে মিলিত হইলো আজমিরিগঞ্জে, সেখানে ওদের দুজনের নাম হয়ে গেল, নতুন নাম কি নদীটার? কালনী। এই কালনী নদী সামনের দিকে আগাচ্ছে, এটা হচ্ছে উত্তর দিক, তাই না? উত্তর দিকটা পশ্চিম দিক, উত্তর পশ্চিম দিকে আগাইতে আগাইতে এখানে এসে ওর নাম হয়ে গেল মেঘনা। অটোমেটিক নাম হয়ে গেল কি, জায়গার নাম হয়ে গেল মেঘনা। তুমি বলতে পারো না আপু ওইখানে নাম ছিল কালনী, একটু পরে মেঘনা কেমনে হয়ে গেল? এলাকার মানুষজন নাম দিছে, ওই জায়গায় নাম ছিল মানে কালনী, পরবর্তীতে সামনের দিকে উত্তর পশ্চিম দিকে আস্তে আস্তে ওর নাম হয়ে গেছে কি বলো, নাম হয়ে গেছে মেঘনা, ঠিক আছে? এই মেঘনা এবার মুন্সিগঞ্জের কাছে এসে মিলিত হয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে মুন্সিগঞ্জ, ঠিক আছে? এই জায়গাটার নাম কি বলো, আমি এখানে লিখে রাখি, এখানে ওনাটা কালার দিয়ে লিখে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এই যে জায়গাটাতে মিলিত হয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে মুন্সিগঞ্জ। কি নাম? মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ, ঠিক আছে? এই মুন্সিগঞ্জে এসে কি করলো, এইখান থেকে মনে আছে তোমাদের একটা নদী আসতেছিল, আমি তোমাদের একটু আগে পড়াইছি, এখানে কোন নদী আসতেছে বলো তো? ব্রহ্মপুত্র, তাই না? কোন নদী আসতেছিল? ব্রহ্মপুত্র, মনে আছে? উপর থেকে নদী একটাই আসতেছে, কোনটা? ব্রহ্মপুত্র। তাহলে যে উপর থেকে চলে আসা পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় কোথায়? মুন্সিগঞ্জে। তাহলে মেঘনা এই জায়গাটা তাহলে কার কার সাথে মিলিত হয়েছে? মুন্সিগঞ্জে এসে মুন্সিগঞ্জ মিলিত হয়েছে পুরাতন, এটাকে নাম ছিল পুরাতন ব্রহ্মপুত্র, কারণ ব্রহ্মপুত্র ভেঙে গিয়ে পরে আবার যমুনা হয়েছে, ঠিক আছে? তাহলে ওর নাম হয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র প্লাস এই যে মেঘনা, ঠিক আছে? তাহলে এই মেঘনা আর পুরাতন ব্রহ্মপুত্র, এই যে প্লাস মেঘনা, এরা মিলিত হয়েছে কোথায়? মুন্সিগঞ্জে। তাহলে শুরু করছিলাম কোথা থেকে? সুরমা আর কুশিয়ারা, তাই না? সুরমা আর কুশিয়ারা তারা কোথায় আসছে? আজমিরি মানে সিলেট থেকে ঢুকছে, ঢুকে আজমিরিগঞ্জে এসে কি করছে, নাম হয়ে গেছে কালনী। সেখান থেকে সামনের দিকে আগাচ্ছে, আগাইতে আগাইতে ওর নাম হয়ে গেছে কি? মেঘনা। উপর থেকে আসা ব্রহ্মপুত্রের সাথে মুন্সিগঞ্জে এসে মিললো কে? পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনা কোথায় মিললো? মুন্সিগঞ্জে। এরপরে হচ্ছে সরি কোথায় মিললো বলো তো, একটু ভুলে গেছে, একটু দেখি তো বাবারা,
কোথায় মিললো? এটা পুরাতন ব্রহ্মপুত্র না, মিলছে হচ্ছে কোথায় মিলছে? মিলছে হচ্ছে ভৈরব বাজার। কোথায় মিলছে? মিলছে হচ্ছে ভৈরব বাজার। ওকে, একটু দেখি কোথায় মিলছে। এই জায়গাটার নাম হচ্ছে ভৈরব বাজার। ভৈরব বাজার, ঠিক আছে। তো এই ভৈরব বাজার, আচ্ছা আচ্ছা দাঁড়াও 1 মিনিট। ওকে, তাহলে দেখি আমরা একটু, তাহলে এই যে জায়গাটা থেকে আসতেছিল, ঠিক আছে, তাহলে এই যে মিলিত হইলো, এই মিলিত স্থানটা কোনটা ছিল বলো তো? কোনটা ছিল? এই যে মেঘনা। মেঘনা মিলিত হইলো পুরাতন ব্রহ্মপুত্রের সাথে, তাই তো? এই পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মেঘনা যে মিলিত হইলো, সে জায়গাটার নাম কি? পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হইলো, সে জায়গাটার নাম হচ্ছে ভৈরব বাজার। কি নাম? সে জায়গাটার নাম হচ্ছে আমাদের ভৈরব বাজার। আমরা এখন আরেকবার একটু লিখে ফেলি, তার নাম হচ্ছে ভৈরব বাজার, ঠিক আছে। আচ্ছা, তাইলে কি হইলো? এই ভৈরব বাজারে এসে মিলিত হইলো কে? পুরাতন ব্রহ্মপুত্র, সাথে কি আছে আমাদের? সাথে আছে হচ্ছে আমাদের মেঘনা, ঠিক আছে। এই যে পুরাতন ব্রহ্মপুত্র, এই যে দেখো পুরাতন ব্রহ্মপুত্র আসতেছে, আর এখানে আসে হচ্ছে মেঘনা, ঠিক আছে। তাহলে দেখো একটু আরেকবার আমরা দেখি, এই যে দেখো পুরাতন ব্রহ্মপুত্র আসছে, আর এই পাশ থেকে আসতেছে আমাদের কি নাম? আসতেছে হচ্ছে মেঘনা। মিললো কোথায়? এই যে সেন্টার পয়েন্টটা, এই সেন্টার পয়েন্টটার নাম কি? সেন্টার পয়েন্টটার নাম হচ্ছে ভৈরব বাজার, ঠিক আছে। তাহলে এই ভৈরব বাজারে এসে কে কে মিলছে? পুরাতন ব্রহ্মপুত্র আর কে? মেঘনা। এখানে আমরা ছোট্ট করে লিখে রাখি, দেখো পুরাতন ব্রহ্মপুত্র। ওকে, তাহলে পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনা কোথায় মিললো? ভৈরব বাজার, ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটু সামনে আসছে, সামনে আসতে আসতে হচ্ছে এখানে পড়ে গেছে মুন্সিগঞ্জ। এই জায়গাটাতে এসে মিললো হচ্ছে অন্য মানুষদের সাথে, তাদের আবার নাম আছে, আমরা নামটা দেখি। এই জায়গাটাতে হচ্ছে আমরা বলতেছি এটা হচ্ছে মুন্সিগঞ্জ, ঠিক আছে। এটার নাম কি? এটার নাম বললাম হচ্ছে আমরা মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জে কার কার সাথে মিলছে? এটার নাম হচ্ছে মুন্সিগঞ্জ। হ্যাঁ, এখানে মিলছে হচ্ছে ধলেশ্বরী, বুড়িগঙ্গা এদের সাথে। কারা কারা? যে বুড়িগঙ্গা, এখান থেকে বুড়িগঙ্গা আসছে, বুড়িগঙ্গা মানে আমাদের ঢাকার পাশে যে নদীটা, তোমরা যে নদীটা দেখো, বুড়িগঙ্গা, এর সাথে মিলছে হচ্ছে মেঘনা, ধলেশ্বরী, ঠিক আছে, প্লাস ধলেশ্বরী। এরা সবাই মিলছে কোথায়? এরা সবাই মিলছে হচ্ছে মুন্সিগঞ্জে। কোথায় মিললো? মুন্সিগঞ্জে, ঠিক আছে। এরপর সামনের দিকে আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে, আমরা একটু আগে পড়ছিলাম না, চাঁদপুরে এসে মিলছিল কার সাথে? চাঁদপুর। এই জায়গাটার নাম হচ্ছে আমরা ধরলাম চাঁদপুর, ঠিক আছে। চাঁদপুরে এসে কার সাথে মিলছিল? পদ্মার সাথে, ঠিক আছে। তাহলে চাঁদপুরে এসে কার সাথে মিললো? পদ্মা। এরপর এসে পড়ে গেল কোথায়? বঙ্গোপসাগরে। তাহলে কয়টা ইনফরমেশন একটু দেখি আমরা আবার একটু মনোযোগ দিয়ে। তাহলে যদি আমরা শুরু থেকে দেখতে চাই, তাহলে কি কি আমরা দেখতে পারবো বলো? চাঁদপুরে এসে মিলছে হচ্ছে পদ্মার সাথে। তাহলে দেখো শুরুতেই কি করলো? শুরুতেই হচ্ছে সুরমা আর কুশিয়ারা। কারা কারা ছিল? সুরমা আর একটা নাম হচ্ছে কুশিয়ারা। তারা সবাই ঢুকলো কোথায়? সিলেট অঞ্চল দিয়ে। ঢুকে কোথায় আসলো? আসলো হচ্ছে এই যে আজমিরিগঞ্জ। এটার নাম কি? আজমিরিগঞ্জ। সেখানে কি নাম নিল? নাম নিল হচ্ছে কালনি। সুরমার কুশিয়ারা একত্রিত হয়ে গেল, নাম হয়ে গেল কালনি। কোথায় কালনি হইলো? নামটা আজমিরিগঞ্জে। সেখান থেকে সামনের দিকে আগাচ্ছে আগাচ্ছে, তারপরে কি হয়ে গেল? তার অটোমেটিক নাম হয়ে গেল মেঘনা। সেখানে তার কি হইলো? পুরাতন ব্রহ্মপুত্রের সাথে দেখা হইলো, এবং পুরাতন ব্রহ্মপুত্রের সাথে সে মিশে গেল কোথায়? এই যে ভৈরব বাজারে মিশে গেল পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনা, ঠিক আছে। কোথায় মিশলো? ভৈরব বাজার। সেখান থেকে একটু সামনে আসার পরে মুন্সিগঞ্জে এসে মিললো বুড়িগঙ্গা, মেঘনা আর ধলেশ্বরীর সাথে। সেখান থেকে একটু সামনে যাওয়ার পরে চাঁদপুরে এসে মিশলো মেঘনার সাথে। পরবর্তীতে সে মেঘনা নাম দিয়ে পরবর্তীতে বঙ্গোপসাগরে পতিত হইল। এটা কোথায় আছে? এটা বঙ্গোপসাগর। তাহলে কয়টা নাম আমরা পড়লাম? শুরুতে কোন কোন নাম দিয়ে হচ্ছে ঢুকলো?
একটা হচ্ছে সুরমা, একটা হচ্ছে কুশিয়ারা। কোথায় মিলিত হইলো? একটা পয়েন্টে, সে পয়েন্টটার নাম হচ্ছে আজমিরিগঞ্জ। সেখানে এসে ওর নাম কি হয়ে গেল? নাম হয়ে গেল কালনী। তারপরে সে কালনির সামনের দিকে আগাচ্ছে, তারপর হঠাৎ করে নাম হয়ে গেল কি? মেঘনা। এই মেঘনার সাথে ভৈরব বাজারে মিলল কে? পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র ওই যে ভৈরব বাজারে মিলছে, তারপরে সামনের দিকে আগাইতে মুন্সিগঞ্জে এসে ওর সাথে মিলল বুড়িগঙ্গা, ধলেশ্বরী নদী, আরো বড় হয়ে গেল। তারপরে সামনের দিকে আস্তে আস্তে মহামতি চাঁদপুরে এসে, মানে চাঁদপুরে এসে মহামতি পদ্মার সাথে আমাদের মিল হয়ে গেল। তাহলে পদ্মার সাথে হচ্ছে মিল হইলো কোথায়? চাঁদপুরে এসে পরবর্তীতে নাম হয়ে গেল কি? আমাদের বঙ্গোপসাগরে পড়ে গেল, এবং সেখানেই কি হইলো বলো? তার যাতায়াতের সমাপ্তি ঘটলো। ঠিক আছে বাবা, বুঝতে পারছি? বুঝতে পারছি জিনিসটা? ওকে, ডান। তাহলে শেষ এই পর্যন্ত। ওকে, তাইলে আমরা পদ্মা নদী দেখলাম। এটা কোন নদী ছিল বলো? এটা ছিল পদ্মা নদীর স্থান, মানে পদ্মা নদীর চলা। আর এটা ছিল কোনটা? এইটার ছবিটা হচ্ছে মেঘনা, মেঘনা নদীর গতিপথ, তাই তো? তাহলে বুঝছো কোনটা কোনটা? এটা হচ্ছে মেঘনা নদীর গতিপথ, কোনটা? এই যে এটা। আর এটা কোনটা? এটা পদ্মা নদীর গতিপথ। ঠিক আছে? পদ্মা নদীতে দুটো ইনফরমেশন ছিল, কি কি ছিল বলো? পদ্মা নদী কি কি ইনফরমেশন ছিল বলো? পদ্মা নদী কোথা থেকে ঢুকছে? রাজশাহী থেকে ঢুকছে। ভেরি গুড। গোয়ালন্দতে মিলছে কার সাথে? যমুনার সাথে। ওকে, একটা ইনফরমেশন ছিল গোয়ালন্দতে কার সাথে মিলছে? যমুনার সাথে। পরবর্তীতে চাঁদপুরে কার সাথে মিলছে? মেঘনার সাথে। তারপরে সে কি করলো? বঙ্গোপসাগরে পড়ে গেছে। দুটো ইনফরমেশন শুধুমাত্র, গোয়ালন্দতে মিলছে যমুনার সাথে, আর এটা হচ্ছে কোথায় আসছে? চাঁদপুরে এসে মেঘনার সাথে মিলছে, শেষ। আর মেঘনা নদীতে ইনফরমেশন অনেকখানি, তাই না? আচ্ছা, তাহলে একবার একটু দেখে নিবা, না বুঝলে আর একবার রিভাইজ দিবা, তাহলেই মোটামুটি এটা হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, ডান। তাহলে আমাদের এই দুটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট দুটাই পড়ে ফেলছি। এর বাইরে আছে শুধু ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র তো বড় কিছু নাই। ব্রহ্মপুত্র আসছে হচ্ছে, তোমরা সবাই জানো, তিব্বতের মানস সরোবরে। বাংলাদেশ থেকে ব্রহ্মপুত্র প্রবেশ করছে কুড়িগ্রাম দিয়ে। এই যে এখান থেকে, যে দেখছো এই জায়গাটার নাম হচ্ছে, আমরা এখান থেকে না, ব্রহ্মপুত্র প্রবেশ করছে হচ্ছে এইখান থেকে। যদি আমরা বলি এটার নাম হচ্ছে কুড়িগ্রাম। কি নাম? কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম থেকে হচ্ছে ব্রহ্মপুত্র আসছে। ঠিক আছে? কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, মানে ব্রহ্মপুত্র প্রবেশ করছে কোথা থেকে? কুড়িগ্রাম থেকে। ঠিক আছে? তারপরে আসছে এসে গোয়ালন্দের কাছে হচ্ছে যমুনা ভাগ হয়ে গেছে। ওই যে যেখান থেকে আর কি, যে গোয়ালন্দে যেখানে তুমি যমুনার সাথে পদ্মা মিলছে, এখানেই এসে হচ্ছে ব্রহ্মপুত্র ভাগ হয়ে যমুনা এবং কি হয়ে গেছে? পুরাতন ব্রহ্মপুত্র, যেটা নদীতে আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। ওদের এই নদীটা চারটা, মানে একটা ভূমিকম্প হইলো, বিশাল বড় ভূমিকম্প হওয়ার পর নদীটা চারটা ধারা হয়ে যায়। সে চারটা ধারার ভিতরে শাখা নদীগুলো, একটা নদী হচ্ছে যমুনা নদী। আরো অনেকগুলো শাখা নদী আছে, তোমরা একটু পরে পড়বা। ধলেশ্বরী একটা শাখা নদী। সেগুলো শাখা নদীগুলো একবার বইয়ের ভিতরে দেখে নিও। তাহলে গতিপথ শেষ বলো বাবারা? গতিপথ শেষ না? বাকি যেগুলো আছে তোমার বইতে একবার রিভাইজ দিলেই হবে, এটাতে কোনো টেনশন নাই, তোমরা পারবা। যেমন আমি একটু বলে দিই, তোমরা একটু মনে রাখবা। যেমন দেখো, এর বাইরে নদী আছে হচ্ছে পশুর নদী। পশুর নদী কোথায় অবস্থিত? খুলনায়। কোথায় অবস্থিত? খুলনায়। ঠিক আছে? সাঙ্গু হচ্ছে সাঙ্গু, ফেনী, নাফ, মাতামুহুরী। সাঙ্গু নদী আসছে হচ্ছে আরাকান থেকে। সাঙ্গু নদীর সাথে আমাদের মিয়ানমারের সীমান্ত আছে। ঠিক আছে? আরাকান থেকে আসছে, বান্দরবন জেলা দিয়ে প্রবেশ করছে। এরপরে আছে হচ্ছে ফেনী নদী। ফেনী নদীতে প্রবেশ করছে ফেনী, মানে ফেনী জেলা থেকে প্রবেশ করছে, জন্য নামই হয়ে গেছে ফেনী নদী। মিয়ানমারের সাথে সীমান্ত আছে আমাদের নাফ নদীর সাথে, এটা মাথায় রাখবা, নাফ নদী। ওকে? পশুর নদীটা কোথায় আছে? পশুর নদীটা হচ্ছে খুলনাতে, তোমরা সবাই জানো। নাফ নদীটা পার্বত্য ত্রিপুরাতে হচ্ছে জন্ম উৎপত্তি স্থল। মাতামুহুরী ম দিয়ে উৎপত্তি স্থল, ম দিয়ে হচ্ছে মইভার। ঠিক আছে? তাহলে উৎপত্তি স্থলের নাম দেখো, নদীর নাম মাতামুহুরী, উৎপত্তি স্থল কই? মইভার। নামটা মনে রাখবা। সাঙ্গু নদীর উৎপত্তি স্থল হচ্ছে আরাকান পর্বত। বাংলাদেশে এন্ট্রি, মানে বিডি মানে বাংলাদেশ, বাংলাদেশে এন্ট্রি করছে কোন জেলা দিয়ে? বান্দরবন জেলা দিয়ে। ঠিক আছে? বান্দরবন জেলা দিয়ে বাংলাদেশে এন্ট্রি। ডান, শেষ। বুঝতে পারছি? এতটুকু জানলেই মোর দ্যান এনাফ। নদ নদী নিয়ে এতটুকু, এর বেশি জানার দরকার নাই, এর বেশি পরীক্ষায় আসবেও না। ঠিক আছে? শেষ। তাহলে ব্যাপারটুকু বুঝতে পারছি। একটু কঠিন আমি জানি, ক্লাসটা অবশ্যই রিপিটে দেখবা, তাহলে এত মানে কনফিউশন থাকবে না, তোমরা ভুলে যাবে না। ঠিক আছে? ওকে, পরের স্টেপে চলে যাই তাহলে, চলো। ওকে, এবার আমরা পড়বো নদ নদী এবং জনবসতির পারস্পরিক সম্পর্ক। মনে রাখবা কেন পারস্পরিক সম্পর্ক আছে একটু বলে দেই। নদ নদী ব্যাপারটা হচ্ছে মানুষের জীবন কমপ্লিট ডিপেন্ডস অন রিভার। কিভাবে মানে ডিপেন্ড করে? কারণ তুমি জীবন যাপন করবা, তুমি কলকারখানা বানাবা, তার জন্য তোমার নদীর পানি লাগবে। তুমি বিদ্যুৎ উৎপাদন করবা, তোমার নদী লাগবে। তুমি মানে বাণিজ্য করবা, এক জায়গা থেকে আরেক জায়গা থেকে কি করবা? মালামাল নিয়ে যাবা, সেটার জন্য কি দরকার? নদীপথ দরকার। হ্যাঁ, মানুষের জীবনে শিল্প থেকে শুরু করে মানুষের জীবনযাপন সহজ করছে কে? নদী।
কারণ নদীর পাশে না হইলে না তুমি চাষাবাদ করতে পারতা, না তুমি ব্যবসা করতে পারতা, না তোমার জীবনের জীবিকা নির্বাহ করা ইজিয়ার হইতো। পানি হচ্ছে বলে না মানের অপর নাম জীবন, এটার কারণে নদীরও বলতে পারো অপর নাম আসলে জীবন। তো যতগুলো সভ্যতা গড়ে উঠছে স্পেশালি বাংলাদেশে বলো যে কোনো জায়গায়, সবগুলো পৃথিবীতে দেখবা সব সভ্যতা নদীর পাড়ে গড়ে উঠছে। নদীর পাড়ের বাদ দিয়ে শুধু একটা সভ্যতা, সেটা হচ্ছে গ্রিক সভ্যতা, গ্রিককে বলে নগর সভ্যতা। এ বাদ দিয়ে বাকি সব সভ্যতা, সিন্ধু সভ্যতা নদীর পাড়ে, তারপরে বলো হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা নদীর পাড়ে, তারপরে হচ্ছে মিশরীয় সভ্যতা নদীর পাড়ে, সব সভ্যতা নদীর পাড়ে। এবং বাংলাদেশের যতগুলা জেলা আছে, যত শিল্প কারখানা, যতগুলা বলো যে বড় বড় শহর গড়ে উঠছিল, সবই কি ছিল নদীর পাড়ে। যেমন দেখো ঢাকা শহর, আমাদের ঢাকা শহরটা কোথায় গড়ে উঠছে? ঢাকা কোথায় আসছে? বুড়িগঙ্গা নদীর পাড়ে, ঠিক আছে? কোথায় আসছে? বুড়িগঙ্গা নদীর পাড়ে। তোমরা সবাই দেখছো যে আমাদের সদরঘাটে, তাই না, ঢাকার শেষ সীমান্ত সদরঘাটে দেখতে পারো পচা নদীর গন্ধে এখন মারা যাচ্ছে। বুড়িগঙ্গার একটা সময় অনেক জৌলস ছিল, অনেক হচ্ছে মানে ওই যে বলে না শক্ত সামর্থ্য, মানে জোয়ানদের মতো ছিল, হ্যাঁ, অনেক নদী ফুলে ফেপে উঠতো, নদী ভাঙন হইতো অনেক বেশি, নদীর পানি খুব ভালো ছিল। যেমন আহসান মঞ্জিল থেকে বলা হইতো যে নবাবরা বসে নদী দেখতেন আর কি, নদী এত সুন্দর ছিল আর কি একটা সময়। এখন তো নদীতে জাস্ট পচা গন্ধ ছাড়া কিছুই বা মানে থাকা যায় না, গেলেই উল্টা আরো বেশি খারাপ লাগে নদীর পাশে। তো যাই হোক, যারা লঞ্চে করে বরিশাল টরিশাল যাও, যাদের গ্রামের বাড়ি দেশের বাড়ি বরিশাল, তারা হচ্ছে আরো বেশি রিলেট করতে পারবা যে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এরপরে চলে আসে চট্টগ্রাম। চট্টগ্রাম কার পাশে অবস্থিত? কর্ণফুলী নদীর পাশে অবস্থিত। এই কর্ণফুলীতে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখো। সবচেয়ে মানে স্রোতশীল নদী হচ্ছে কর্ণফুলী। এরপরে হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের যে একটা সময় যতখানি জৌলসপূর্ণ শহর ছিল, এখন তার কিছুই নাই। বাট এখন পর্যন্ত যে জামদানি বলো যাই বল না কেন, সবগুলো কোথায়? নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ কোন নদীর পাশে অবস্থিত? শীতলক্ষ্যা নদীর পাশে অবস্থিত। এরপরে আসো সিলেট। ওই যে মনে আছে আমরা দেখছিলাম সিলেট কোনটা? সুরমা নদী। মনে আছে না যে সিলেট থেকে ঢুকলো কোনটা? সুরমা আর কুশিয়ারা, তাই না? এসে মিলিত হইলো কোথায়? আজমিরিগঞ্জে। আজমিরিগঞ্জ কিন্তু সিলেটেরই একটা অংশ, তাই না? সুনামগঞ্জের আজমিরিগঞ্জ। ওকে, তাহলে এটা হচ্ছে বিভাগ হচ্ছে সিলেটে। তাহলে সিলেট কোথায় কার পাড়ে অবস্থিত? সুরমা নদীর পাড়ে। এরপরে দেখো কুমিল্লা। কুমিল্লা কার পাড়ে অবস্থিত? গোমতী নদীর পাড়ে। তাহলে প্রত্যেকটা শহর, প্রত্যেকটা বড় বড় শহরই একটা নদীর পাড়ে অবস্থিত, এবং এই নদীগুলোর নামগুলো একবার চোখ বুলাই যে লিখলে এমসিকিউতে চলে আসে, ঠিক আছে? ডান, ওকে। এরপরে আমরা দেখবো অঞ্চল ভেদে পানির অভাব, কারণ এবং সমাধান, ঠিক আছে? পানির অভাবের কি কি কারণ আছে? কারণ হচ্ছে পানির অভাব কিন্তু হয়, তোমরা সবাই জানো, নদী হচ্ছে খরা হয়, অনেক ঝামেলা হয়। তাহলে কি কি কারণে পানির অভাব হচ্ছে? অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন। তুমি অনেক বেশি পানি উত্তোলন করছো, ভূগর্ভস্থ মানে হচ্ছে মাটির নিচ থেকে, হ্যাঁ, ভূ মানে মাটি, গর্ভস্থ মানে মাটির নিচে। তাহলে মাটির নিচ থেকে এত বেশি পানি উত্তোলন করছে যে পানি আর নাই, পানি শেষ হয়ে গেছে। পানি তো তোমার এমন না যে সারা জীবন চলবে, এটা কি এমন কোনো এনার্জি যে কোনোদিন শেষ হবে না? এটা অবশ্যই এরকম না, এটা রিনিউয়েবল এনার্জি না, শেষ হয়ে যাবে একটা সময় গিয়ে। তাহলে যদি অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন করে, তাহলে পানির অভাব শুরু হবে। এরপরে বলছে নদী শুকায় যায়, গরমকালে নদী শুকায় যায়, নদীতে বাদ দিলে নদী শুকায় যায়। আবার নদীর উপরে অনেক সময় বালি চুরি করে নিয়ে যায়, অনেকে বালি চুরি করে, ঠিক আছে, নদী থেকে পলি মাটি চুরি করে, তো সেখান থেকে হচ্ছে নদী শুকায় যায়। এরপরে বলছে অনাবৃষ্টি এবং খরা। যদি বৃষ্টি না পড়ে, অনাবৃষ্টি এবং খরা হয়, তাহলে নদী শুকায় যাবে না, পানি চলে যাচ্ছে না, গুড। এরপর জলবায়ুর পরিবর্তন, এবং লাস্টটা বলছে পানি দূষণ। সো দিস আর দ্য রিজন, হ্যাঁ, কারণ মানে হচ্ছে রিজন, ওয়াই। সো দিস আর দ্য রিজন, যে কারণে হচ্ছে পানির অভাব দেখা দেয়, ঠিক আছে, পানির অভাব দেখা দেয়। এবার ক্ষতিগ্রস্ত অঞ্চল কোন কোন জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? প্রথমে হচ্ছে উত্তরাঞ্চল। উত্তরাঞ্চল মানে আমি বলছিলাম না কোনটা, মানচিত্রের কোন দিক? উপরের দিক। তো উপরের দিক বলতে আবার একদম উপরের দিক না, স্পেশাল রাজশাহী অঞ্চল, রংপুর রাজশাহী, দ্যাট ইজ দ্য মোস্টলি মানে এফেক্টেড জায়গা হচ্ছে ওইটা। রাজশাহী অঞ্চল উত্তরার দিকে, ওইদিকে মানে উত্তর অঞ্চলের দিকে। এরপরে বলছে দক্ষিণ পশ্চিমাঞ্চল মানে খুলনার দিক, দক্ষিণ পশ্চিমাঞ্চল মানে নিচের এই দিকে মানে খুলনার দিক, ঠিক আছে, এটাও। এবার হচ্ছে উপকূলীয় এলাকা। উপকূলীয় মানে হচ্ছে যারা সমুদ্রের পাড়ের দিকে আছে, হচ্ছে উপকূলীয় এলাকা। চরাঞ্চল, যেখানে চর বেশি পড়ছে। আর হাওর বাওর অঞ্চল, এই অঞ্চলটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইবার সমাধানটা কি? সমাধানটা হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে, ভূগর্ভস্থ পানির পরিমাণ কমাই নিয়ে আসতে হবে, ব্যবহার কমাই নিয়ে আসতে হবে, নদী খনন এবং পুনরুদ্ধার করতে হবে, খাল খনন করা যেতে পারে। এরপরে হচ্ছে সেচ ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে, আর জন সচেতনতা সৃষ্টি করতে হবে যেন পানি দূষণ না হয়।
জলবায়ু পরিবর্তনের জন্য তো কোনো কিছু করে, তোমার দূষণ থেকে বাঁচতে হবে, তাই না? দূষণ না বাঁচলে কিভাবে হবে? এবং দূষণ কিভাবে বাঁচবে? জনসচেতনতা সৃষ্টি করা, যেমন কলকারখানার বজ্র সব কোথায় যায়? নদীর পানিতে যায়। তারপরে যে জাহাজগুলো যায়, জাহাজের জ্বালানি থেকে শুরু করে জাহাজের যে আবর্জনা থাকে, যে ওয়েস্ট থাকে, সেগুলো কোথায় যায়? পানিতে যায়। তাহলে এগুলোর কারণে পানি দূষিত হচ্ছে, এটা অন্যতম রিজন। সো এই জিনিসগুলো একবার একটু দেখে নিবা, শেষ। এটা খুবই ইজি, একবার চোখ বুলাইলে স্লাইডে তোমার হয়ে যাবে। ওকে, পরেরটা। এরপরে বলছে যাতায়াত, জলবিদ্যুৎ এবং বাণিজ্যে নদীপথের ভূমিকা। তাহলে যাতায়াত, জলবিদ্যুৎ, বাণিজ্যে নদীপথের কি কি ভূমিকা আছে? যাতায়াতে বলছে দেখো, নৌপথ পরিবহনের সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম, ইয়েস, সবচেয়ে কম খরচ এবং সবচেয়ে কমফোর্টেবল জার্নি। আস্ক মি, আমার দেশের বাড়ি হচ্ছে, আমার দাদু বাড়ি হচ্ছে বরিশালে। সো আমরা অলওয়েজ, এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, সো বাসে করে পদ্মা সেতু দিয়ে হচ্ছে যাওয়া যায়, টাইমও কম লাগে, কিন্তু কমফোর্টেবল জার্নি যদি আমাকে জিজ্ঞেস করো, দ্যাট ইজ লঞ্চের জার্নি। মানে নদী পথে যে জার্নিটা আছে, এত কমফোর্টেবল, এত নাইস, ইউ উইল ফিল লাইক তুমি 5 স্টার হোটেলে বসে আছো এবং নদীর উপরে। দ্যাটস সো নাইস। এবং যখন জ্যোৎস্না রাত থাকে, ইট লুকস রিয়েলি বিউটিফুল। যাই হোক, তো নদী পথের সাথে সাশ্রয়ী, কম টাকায় এবং খুবই কমফোর্টেবল জার্নি। ওকে, গেল। লঞ্চ, ফেরি, স্টিমার চলাচলে সহায়তা করে, যার মাধ্যমে মানুষ নদীর এই পার থেকে ওই পারে যায়। ওকে, দুর্গম এলাকার জন্য একমাত্র পরিবহন ব্যবস্থা। দেয়ার ইজ এ লট অফ প্লেস যেখানে তুমি আসলে নদী পথে চলাচল করা পসিবল, যেখানে ব্রিজ হয় না এখন পর্যন্ত, রেল লাইন হয় নাই, তাদের জন্য কিন্তু এই নদী পথই একমাত্র উপায়। এরপরে বলছে মালামাল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাসে, মানে যেগুলো তুমি ধরো ট্রাক বা অন্যান্য জিনিসে, ঠিক আছে, যেখানে মালামাল পরিবহন করা যায়, কিন্তু বাইরে থেকে যত মালামাল আসে, ধরো আমাদের বাণিজ্যিক বা কার্গো জাহাজ বলি এদেরকে, এরা কিন্তু নদী পথে আসে। হ্যাঁ, সমুদ্র দিয়ে, মংলা নদী দিয়ে ঢুকে। মংলাতে পশুর নদী আমরা বলছিলাম না, পড়ছিলাম একটু আগে আমরা খুলনাতে, ওইটা নদীটার গভীরত্ব অনেক বেশি, এই কারণে জাহাজগুলা ওই মংলা বন্দরে আসতে গেলে পশুর নদী হয়ে আসে, এবং জাহাজের মানে নিচে হচ্ছে লেগে যায় না, কজ নদীর গভীরত্ব অনেক বেশি থাকে। তো এই কারণে মালামাল আনা নেওয়া করা শিপের মাধ্যমে, এটা আমাদের জন্য আরো বেশি ইজিয়ার হয়ে যায়, বাণিজ্যের জন্য বা ট্রেডের জন্য ইটস দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে। ওকে, এরপরে বলছে জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ মানে যে বিদ্যুৎ, মানে পানির সাহায্যে, পানির স্রোতকে কাজে লাগায় টারবাইন দিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেটাকেই বলতেছি আমরা জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটি। কি বলতেছি বলো? জলবিদ্যুৎ অথবা হাইড্রো কি বলতেছি? হাইড্রো ইলেকট্রিসিটি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমি আচ্ছা একটু লিখে দিই, পরে তো ইংলিশ ভার্সন গিয়ে কান্নাকাটি করবা। হাইড্রো হাতে লেখা খুবই বাজে হয়ে গেছে, তাই না? আচ্ছা, একটু সুন্দর করে লিখে দিই, চলো। হাইড্রো ইলেকট্রিসিটি, ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে জলবিদ্যুৎ। তো কোথায় কোথায় হয়? কাপ্তাই নদীতে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, কোথায়? কর্ণফুলী নদীতে, ঠিক আছে, কর্ণফুলী নদীতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, মানে জলবিদ্যুৎ কেন্দ্রের নামটা হচ্ছে কাপ্তাই। নদীটা কোন নদী? কর্ণফুলী নদী। দেশের মোট বিদ্যুতের উল্লেখযোগ্য অংশ হচ্ছে এখান থেকে আসে। নদী প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। নদী প্রবাহ মানে হচ্ছে নদীর স্রোত বা ইংলিশে বললে আমরা বলতে পারি ওয়েভ। এইটাকে ইউজ করে আমরা কি করতেছি? এটা টারবাইন দিয়ে হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ তৈরি করতেছি। এরপরে বলছে হচ্ছে পরিবেশ বান্ধব বা নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে এই জলবিদ্যুৎ, ঠিক আছে, ডান। এরপরে আসো বাণিজ্য। বাণিজ্যতে কি কি আছে দেখো। বাণিজ্য হচ্ছে চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দর যারা হচ্ছে বাণিজ্যের কেন্দ্র। ওকে, এরপরে বলছে আমদানি রপ্তানি পরিবহনে নৌপথ ব্যবহার করা হয়। অবশ্যই আমদানি রপ্তানি, একটু আগে বললাম যে আমদানি রপ্তানির জন্য নৌপথ ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে। অভ্যন্তরীণ বাণিজ্যেও নৌপথের ভূমিকা অপরিসীম। অভ্যন্তরীণ ভাবে যেমন বালি নিয়ে আসে, বুঝছো, এক জায়গা থেকে আরেক জায়গায় বালি নেয়, বালির ট্রাক থাকে, অনেক পানির ট্রাক থাকে, ইভেন হচ্ছে মালামালও হচ্ছে এই নদী পথে নিয়ে আসা করে। আর মৎস্য বাণিজ্য নদীপথের প্রধান মাধ্যম। আমাদের কিন্তু মৎস্য শিল্প আছে এবং এটারও প্রধান মাধ্যম আমরা কি বলতে পারি? নদী পথ। বুঝতে পারছি এটা? তাহলে ডান, ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা খুবই ইজি। তা যাতায়াতের জন্য আমরা দেখতে পাইলাম কি কি আছে। জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটির জন্য দেখতে পেলাম নদী কিভাবে ইম্পর্টেন্ট। বাণিজ্য বা ট্রেডের জন্য দেখতে পেলাম নদী কিভাবে ইম্পর্টেন্ট। তোমাদের বইতে সবগুলো জিনিস আছে, একবার একটু চোখ বুলাই নিবা, ডান, শেষ, পুরো 100 হয়ে যাবে। ওকে, এইবার আমরা দেখব হচ্ছে প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কি কি? আমরা কিন্তু নদী চ্যাপ্টারটা শেষ, আমরা আজকে পড়ছিলাম না বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। নদ নদী চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, এবার আমরা দেখব হচ্ছে প্রাকৃতিক সম্পদ। ওকে, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ হচ্ছে বনজ সম্পদ, কৃষি সম্পদ ভাগ করা যায়। বাট বনজ সম্পদের ভিতরে কোথায় কোথায় বন আছে, কি কি আছে, এটা জানা দরকার। যেমন সুন্দরবন হচ্ছে বাংলাদেশের বৃহত্তম
ম্যানগ্রোভ বন, বৃহত্তম কি বলতো, ম্যানগ্রোভ বন। এখানে মানে বাঘ ভাল্লুক কুমির সবই আছে, ওকে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এখানে সুন্দরবন, গেওয়া, কেওড়া, এই গাছগুলো আছে, গাছগুলো কিন্তু ইম্পর্টেন্ট। গাছগুলোর নাম হচ্ছে ওই যে সুন্দরী গাছ, তারপরে হচ্ছে গেওয়া, তারপরে হচ্ছে কি নাম আছে, কেওড়া, এই গাছগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। চট্টগ্রামের বন, চট্টগ্রামের বনের ভিতরে কি কি পাওয়া যায়, পাহাড়ি বন, এখানে বাঁশ, বেত, মূল্যবান কাঠ পাওয়া যায়। সো এই কাঠের বিজনেস যারা করে তারা হচ্ছে নরমালি এখান থেকে জিনিসপাতি গ্রহণ করে, সংগ্রহ করে। এরপরে আছে হচ্ছে সিলেটের বন, সিলেটের বনে বেসিক্যালি হচ্ছে চা বাগান, এবং এটাকে বলা হচ্ছে চিরহরিত, চিরহরিত আছে। এটা আমরা একটু পরে পড়বো যে বনাঞ্চল কিভাবে ভাগ করা যায়, ঠিক আছে। এরপরে বলছে ময়মনসিংহের বন, ময়মনসিংহের বনে বেসিক্যালি শাল বন থাকে এবং পর্ণমোচী বৃক্ষের আধার থাকে, ঠিক আছে। ডান, একটু একবার চোখ বুলাইলেই শেষ হয়ে যাবে। কৃষি সম্পদের ভিতরে প্রথমে আমরা বলতে পারি ধান, ধানের ভিতরে আছে আউশ, আমন, বোরো, অবশ্যই। পাট আমাদের সোনালী আঁশ, রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চা কোথায় আছে, সিলেট এবং চট্টগ্রামে উৎপাদন হয়, রপ্তানিযোগ্য পণ্য। শাকসবজি তোমরা সবাই জানো, আম, লিচু, কাঁঠাল, কলা, এবং গরমকালে হচ্ছে আমরা পাই হচ্ছে গরমকালীন সবজি, শীতকালে আমরা পাই রবি শস্য, যার ভিতরে ফুলকপি, শালগম, এগুলা, ঠিক আছে। এগুলো তোমরা একবার বইটা দেখলে পারবা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে মৎস্য সম্পদ। মৎস্য সম্পদের ভিতরে কি কি আছে, ইলিশ আমাদের জাতীয় মাছ, রুই কাতলা আছে, সামুদ্রিক মাছ বঙ্গোপসাগর থেকে নেয়, এবং চিংড়ি হচ্ছে রপ্তানিতে শীর্ষ। এটাকে আমাদেরকে বলা হয় হচ্ছে হোয়াইট গোল্ড, ঠিক আছে। হোয়াইট গোল্ড হচ্ছে আমাদের কি, চিংড়ি, হোয়াইট গোল্ড আমরা রপ্তানি করি, গলদা চিংড়ি, ঠিক আছে। আচ্ছা, এরপর প্রাকৃতিক গ্যাসের ভিতরে আছে খনিজ সম্পদ। খনিজ সম্পদের ভিতরে, খনিজ সম্পদের ইংলিশ হচ্ছে মিনারেল, মিনারেল যেটা হচ্ছে মাটির নিচ থেকে সংগ্রহ করতেছি। মৎস্য সম্পদ হচ্ছে ফিশারিজ, ঠিক আছে, ওকে। তাহলে প্রাকৃতিক গ্যাস কই কই থেকে আসে, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এখানে হচ্ছে বিশাল গ্যাসের ক্ষেত্র আছে। কয়লা আছে দিনাজপুর এবং রংপুরের বড় কয়লার খনি আছে। চুনাপাথর কোথায় আছে, সিলেট এবং চট্টগ্রামে, ওকে। সিলিকা বালি আছে যমুনা এবং পদ্মা নদীর পারে। কাঁচ শিল্পের জন্য সিলিকা বালি পড়ে। সিলিকা বালি মানে হচ্ছে বালি, এক ধরনের বালি দিয়ে নরমালি কাঁচ বানানো হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের খনিজ সম্পদ, ওকে। এরপরে পানি ব্যবস্থাপনা। পানি ব্যবস্থাপনা কি, একটু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। পানি ব্যবস্থাপনা হচ্ছে পানির সুষ্ঠু ব্যবহার। এটা কিন্তু 1 নাম্বার প্রশ্নে আসবে, ক্রিয়েটিভ এর প্রশ্ন আসে না, সৃজনশীল, এটা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেনের 1 নাম্বার, ঠিক আছে। মানে সৃজনশীলের 1 নাম্বারে কিন্তু এই প্রশ্নটা আসে, পানি ব্যবস্থাপনা কি, একটু সংজ্ঞাটা ভালো করে দেখে নাও। পানির সুষ্ঠু ব্যবহার, পানির সুষ্ঠু ব্যবহার, সংরক্ষণ, বন্টন, দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার প্রক্রিয়াকে আমরা কি বলি, পানি ব্যবস্থাপনা, ঠিক আছে। তাহলে কি বলছি, পানির সুষ্ঠু ব্যবহার, সংরক্ষণ, বন্টন এবং দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে পানির সর্বোত্তম ব্যবহারকে আমরা বলি পানি ব্যবস্থাপনা। এটাকে ইংলিশে বলে হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। কি বলতেছি আমি, ওয়াটার ম্যানেজমেন্ট। এটা ইংলিশ করলে কি হবে, মানে যেভাবে করে তুমি, যদি আমি এটা তোমাকে সুন্দর করে ইংলিশে বলে দিলে কি হবে বলো তো দেখি। ওয়াটার ম্যানেজমেন্ট কি হইতে পারে বলো। ওয়াটার ম্যানেজমেন্ট হচ্ছে, যদি আমি তোমাকে বলি, গেটিং এন্ড ইউজিং ওয়াটার ইন আ প্ল্যান্ড ওয়ে ইজ কল্ড ওয়াটার ম্যানেজমেন্ট। আমি এখানে ছোট করে লিখে দিই, গেটিং and using water and using water in a planned way, in a planned way is called water management, ঠিক আছে, ঠিক আছে, ডান। তাহলে কি ছিল ওয়াটার ম্যানেজমেন্ট কি, গেটিং এন্ড ইউজিং ওয়াটার ইন আ প্ল্যান্ড ওয়ে ইজ কল্ড ওয়াটার ম্যানেজমেন্ট। এটা হচ্ছে ক্রিয়েটিভের 1 নম্বর প্রশ্ন, ওকে। কেন দরকার, কেন ওয়াটার ম্যানেজমেন্ট দরকার, কেন পানি ব্যবস্থাপনা দরকার? কারণ বাংলাদেশের বন্যা, খরা বা লবণাক্তর কারণে পানির সংকট দেখা দেয় এবং ম্যাক্সিমাম টাইমে হচ্ছে পানি আমরা পাই না। এই কারণে সুষ্ঠু পানি ব্যবস্থাপনা ছাড়া, যেহেতু কৃষিকাজ, শিল্প, পানি মানে খাওয়ার পানি, জীবনযাপন চলা করা কোনোটাই পসিবল না। এই জন্য কিভাবে পানি মানে তুমি ইউজ করবা, পানি কিভাবে ব্যবহার করবা, পানি কিভাবে তুমি মানুষের কাছে পৌঁছাইতে পারবা, এইটার যে মানে ব্যবহারটা, এটাই আমি কি করব, নিশ্চিত করতে হবে। নয়তো কি করবো, পানি আমরা যখন দরকার পড়বে তখন আমরা পানি পাবো না। এই কারণে পানি ব্যবস্থাপনা বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছি, ওকে, ডান। এরপরেরটা,
পানি ব্যবস্থাপনার জন্য উদ্যোগ কি কি নেওয়া যায়? প্রথমে পরিবেশ সংরক্ষণ করতে হবে, তোমাদের বইতে আছে পরিবেশ সংরক্ষণ করব অবশ্যই, তাই না? পরিবেশ সংরক্ষণ করতে হবে, পানির সদ্ব্যবহার করতে হবে, পানির নব্যতা সংকট করতে হবে, নিয়মিত ড্রেজিং করে পানির গভীরতা এবং প্রবাহ বজায় রাখা। নব্যতা মানে পলিমাটি জমে জমে পানি কি করে, মাঝে মাঝে নদীর পানিতে পলিমাটি জমে জমে নদী ভরাট হয়ে যায়, তো তোমাকে ওগুলো ক্লিয়ার করতে হবে, বারবার হচ্ছে ড্রেজিং করাইতে হবে, ঠিক আছে? সংযোগ খাল বা রিজার্ভার খনন করতে হবে। বর্তমান সরকার একটা অন্যতম প্রজেক্ট হচ্ছে বিভিন্ন সময় খাল খনন করা, কারণ খাল খননের মাধ্যমে নদীর মানে এই নব্যতা ধরে রাখা যায়, নদীর সাথে হচ্ছে খালের সংযোগ থাকলে পানির সরবরাহ রেগুলারলি চলতে পারে। তারপর হচ্ছে দেখো নদী দখল এবং দূষণ রোধ করা। ওকে, এরপরে কি আছে, স্থানীয় জনগোষ্ঠী এবং শিক্ষার্থীদের সম্পৃক্তি করো। তোমরা সবাইকে সচেতন করবা যে নদী পানি দূষণ করা যাবে না, নদীকে হচ্ছে বাঁচাইতে হবে, এগুলো হচ্ছে শিক্ষার্থীদের বা জনগোষ্ঠীকে মানে সম্পৃক্ত করতে হবে, অ্যাড করতে হবে, তাদেরকে ইনক্লুড করতে হবে। এরপরে বলছে লবণাক্ততা দূর করা, নদীর পাশে যে লবণ আছে সেগুলোকে দূর করতে হবে। তারপরে বলছে হচ্ছে নদী ভাঙন রোধ করা, এরপরে পরিমিত কীটনাশক ব্যবহার করা এবং প্রযুক্তি বা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি সদ্ব্যবহার করতে বলছে। ঠিক আছে, এটা তোমরা সবাই পারবা, এটা তো বড় কিছু না, তোমরা একবার বইয়ে চোখে দেখে নিলেই তাহলে তোমাদের এটা হয়ে যাবে। ডান। ওকে, এরপরে আসো বাংলাদেশের বনভূমি। বাংলাদেশের বনভূমির মোট কত পার্সেন্ট আছে বলো তো, কত পার্সেন্ট আছে? বাংলাদেশের বনভূমি হচ্ছে থাকা দরকার ছিল, একটু আমি এখানে দেখাই দেই, থাকা প্রয়োজন ছিল, মানে বনভূমি থাকা দরকার ছিল, নিডেড, ঠিক আছে? কত পার্সেন্ট ছিল? 20 থেকে 25%। কতটুকু ছিল? 20 থেকে 25%। এটা ছিল থাকার দরকার, কিন্তু বর্তমানে আছে কত পার্সেন্ট সেটা জানো? কিন্তু বর্তমানে আছে হচ্ছে মাত্র 13%। কত পার্সেন্ট আছে? কত পার্সেন্ট আছে? 13% আছে, ঠিক আছে? তো এটা আমরা দেখি। ওকে, ঠিক আছে, তাহলে বলো থাকা দরকার ছিল 20 থেকে 25%, বাট বর্তমানে আছে কত পার্সেন্ট? 13%। ঠিক আছে, ডান। ওকে, এবার বনভূমির শ্রেণী বিভাগ, বনভূমির জায়গা অনুযায়ী, মানে কোন জায়গায় কতটুকু আছে, স্থান অনুযায়ী, এটা কি অনুযায়ী? স্থান, স্থান অনুযায়ী বা প্লেস, ঠিক আছে? স্থান বা প্লেস অনুযায়ী হচ্ছে কত প্রকার? 4 প্রকার। ওকে, একটু দাঁড়াও, সুন্দর করে লিখে দিই, ঠিক আছে? তোমরা আমাকে বলো কি বলছিলাম একটু আগে আমি তোমাদেরকে, মোট বনভূমির কতটুকু আছে? সুন্দর করে লিখে তোমরা পরে বুঝতে পারবা না। আয়তনের হচ্ছে থাকা প্রয়োজন, আয়তনের থাকা মানে পুরো বিশ্বে বলা হয় হচ্ছে থাকা দরকার কতটুকু? থাকা দরকার হচ্ছে 20 থেকে 25%। কিন্তু বাংলাদেশে আছে কতটুকু? বাংলাদেশে আছে কতটুকু? আছে হচ্ছে মাত্র 13%। কতটুকু আছে? 13%। ডান। ওকে, এইবার তোমরা একটু দেখো, এইবার একটু দেখো বাংলাদেশের বনভূমি কতগুলো। বাংলাদেশের বনভূমি আছে হচ্ছে 4টা ভাগে শ্রেণীভাগ করা যায়, 4 ভাগে। কিভাবে করা যায়? এটা স্থান অনুযায়ী করা যায়, স্থান বা প্লেস, যে কোন জায়গায় কোন বনভূমি আছে এটার উপরে ভাগ করে 4 ভাগে ভাগ করা যায়। যেমন চট্টগ্রাম অঞ্চলে যে বনভূমি সেটাকে আমরা বলছি চট্টগ্রাম বন। যে পাহাড়ি গর্জন চাপালিশ গাছ আছে এটা হচ্ছে চট্টগ্রাম বনের বিশেষত্ব বা তাদের ক্যারেক্টারিস্টিক্স। এরপরে বলছে সিলেটের বন, সিলেটের বনে আছে হচ্ছে মিশ্র চিরহরিৎ চা বাগান, এগুলা, এটাকে আমরা বলতেছি সিলেটের বন। সুন্দরবন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এটা হচ্ছে বাংলাদেশের কি একমাত্র ম্যানগ্রোভ বন। এবং ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহে আছে শালবনের মিশ্রণ, এটা হচ্ছে মধুপুরগড়ে অবস্থিত। ঠিক আছে, এই কয়টা হচ্ছে স্থানের উপর ডিপেন্ড করে মানে বনভূমির শ্রেণী বিভাগ। ওকে, এরপরটাই চলে যাই। এরপরে হচ্ছে এই যে 3টা শ্রেণী বিভাগ তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাছের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে বলো? কিসের উপর? উদ্ভিদের, মানে উদ্ভিদ বা হচ্ছে প্ল্যান্ট, প্ল্যান্ট অর আমি এটা বলতে পারি উদ্ভিদ এর বৈশিষ্ট্য অনুযায়ী। ঠিক আছে, যে কোন জায়গায় গাছ কেমন এটার উপরে বেস করে হচ্ছে বনভূমিকে আরো 3টা ভাগে ভাগ করা যায়। তাহলে বনভূমিকে স্থান অনুযায়ী ভাগ করা যায় 4 ভাগে, উদ্ভিদের বা প্ল্যান্টের ক্যারেক্টারিস্টিক্স বা উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করা যায় 3 ভাগে। যেমন প্রথমটা ক্রান্তীয় চিরহরিৎ পত্র পতনশীল, এইটা কোনটা? এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আর হচ্ছে সিলেট, প্লাস এখানে সিলেটও লিখবা। সিলেট বাংলাদেশের মানচিত্রকে যদি আমি ছোট একটা মানচিত্র আঁকি, আমি অত ভালো আঁকতে পারি না, ধরো বাংলাদেশের মানচিত্র মাথা ধরি পা ধরি যেভাবে করে ধরতে পারি,
তাহলে এই যে হাত এবং পা, ঠিক আছে, এই পোর্শনটা, এই দুটা পোর্শন হচ্ছে ক্রান্তীয় পত্রপতনশীল, ঠিক আছে। এই দুটা পোর্শন, যে এইটা এবং এটাকে আমি কি বলতেছি, ক্রান্তীয় পত্রপতনশীল বা চিরহরিত, ঠিক আছে। এটা হচ্ছে এই যে এই অংশটা, এটা মানে এটা হচ্ছে সিলেট, এটা হচ্ছে চট্টগ্রাম, ঠিক আছে, ডান। এটাকে ইংলিশে বলে হচ্ছে ট্রপিক্যাল, ট্রপিক্যাল এভারগ্রিন। কি বলে? ট্রপিক্যাল এভারগ্রিন, ঠিক আছে, ডান। আচ্ছা, এরপরে ক্রান্তীয় পাতা ঝরা, এটা ইংলিশ নাম হচ্ছে ট্রপিক্যাল, দেখি একটু ইরেজার দিয়ে মুছে নেই, তার নাম হচ্ছে আবার ট্রপিক্যাল ডিসিডিয়াস, ডিই, আচ্ছা একটু অন্য একটা কালার দিয়ে লিখে দিই, ঠিক আছে। তার নাম কি? ট্রপিক্যাল ডিসিডিয়াস, ঠিক আছে। তাহলে হচ্ছে DECIDUOUS, ডিসিডিয়াস ফরেস্ট। ওকে, ডান। আর স্রোতজকে আমি বলতেছি হচ্ছে ম্যানগ্রোভ। কি নাম এটা? ম্যানগ্রোভ ফরেস্ট। তাহলে ভার্সনের বাচ্চাদের তো আর প্রবলেম হবে না, তাই না বাবারা? ওকে, তাহলে কি দেখো, ক্রান্তীয় চিরহরিতে কারা কারা আছে? সিলেট আর চট্টগ্রাম। এবার ট্রপিক্যাল ডিসিডিয়াসে কারা কারা আছে? এটা হচ্ছে নরমালি শীতকালে পাতা ঝরে যায়, এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে এর পাতা থাকে না। যখন আমি এটাকে চিরহরিত বা ট্রপিক্যাল এভারগ্রিন বলতেছি, ইংলিশ টার্মটা আসলে বুঝতে পারবা, তার মানে ওদের পাতা কখনোই পুরোপুরি ঝরে না, অলওয়েজ সিজনে কখনো কখনো গাছের পাতা থাকে, এই জন্য এটাকে দূর থেকে দেখলে চির সবুজ মনে হয়। হরিত শব্দটার অর্থ হচ্ছে সবুজ, চির সবুজ, বা এটাকে এভারগ্রিন মনে হয়, এই জন্য এটাকে নাম দিচ্ছে হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন। ক্রান্তীয় পাতা ঝরা মানে পাতা ঝরে যায়, শীতকালে কমপ্লিটলি পাতা ঝরে যাবে। এদের মূল গাছ হচ্ছে শালবন এবং গরমকালে নতুন পাতা গজায়, ঠিক আছে। আর ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমির মেইন কারণ হচ্ছে লোনা পানির মিশ্রিত যে জায়গাটা, যে বনে গাছগুলা হয়, সেটাকেই বলি ম্যানগ্রোভ। এদের মূল গাছপালার হচ্ছে বৈশিষ্ট্য কি, ওরা শ্বাসমূল দিয়ে শ্বাস নেয় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে। তাহলে এই তিনটাই বেসিক্যালি মানে জায়গা। তাহলে ক্রান্তীয় মানে চিরহরিত পত্রপতনশীল বা ট্রপিক্যাল এভারগ্রিন কোন কোন জায়গায় আছে? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, ঠিক আছে। ক্রান্তীয় পাতাঝরা কোন কোন জায়গায় আছে? ময়মনসিংহ, টাঙ্গাইল, মধুপুরগড়, ঠিক আছে। আর স্রোতজটা কোথায়? তোমরা সবাই জানো, সুন্দরবন, বিশ্ব ঐতিহ্য। শেষ, এতটুকুই মোর দেন এনাফ, তোমাদের জন্য আর কোনো কিছুই দরকার নাই। তাহলে বলো, ক্লাসটা খুব কঠিন ছিল? স্লাইডটা একবার দেখলে ক্লাসটা পেরে যাবে না? এর বাইরে তো আমরা অবশ্যই ক্রিয়েটিভ এবং এমসিকিউ সলভ করব, সেই সাথে সাথে পুরো ক্লাসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা যারা এখনো বুঝো নাই, অবশ্যই ক্লাসটা একবার রিপিট দেখে নিবা। আমি জানি ক্লাসটা একটু অনেক ইনফরমেশন, একসাথে অনেক কিছু মাথার ভিতরে গেছে, বাট একবার হচ্ছে পুরো ক্লাসে একবার রিভাইজ দিবা এবং বইটা একবার ভালো করে পড়লেই ক্লাসটা কিন্তু একদম টপ হয়ে যাবে। এরপর আমরা একটা এমসিকিউ ক্লাস সলভ করবো এবং ক্রিয়েটিভ সলভ করলেই এই চ্যাপ্টার একদম পুরো 100, ঠিক আছে। তাহলে শেষ, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। দেখা হবে নেক্সট দিন নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং মন দিয়ে পড়াশোনা করবা। ওকে, আল্লাহ হাফেজ।